শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা কথা বলছিলাম দি ল অফ কন্ট্রাক্ট বা চুক্তি আইন নিয়ে। আজকে আমরা চুক্তি আইনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানব, সেটি হচ্ছে বেইলমেন্ট। চলো শুরু করা যাক। বেইলমেন্ট কি? বেইলমেন্ট হচ্ছে যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তার কোনো একটি মুভেবল প্রপার্টি দিচ্ছেন কোনো কাজের জন্য বা রাখার জন্য, পরবর্তীতে তিনি সেটি ফেরত নেবেন, সেটি হচ্ছে বেইলমেন্ট। যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কার্টুনে একজন বলছেন, প্লিজ রিপেয়ার মাই রেডিও, আমার রেডিওটি নষ্ট হয়ে গেছে, ঠিক করে দেবেন। অর্থাৎ তিনি মেকানিককে রেডিওটি দিচ্ছেন। মেকানিক রেডিও নিচ্ছেন, তিনি হয়তো 2 দিন রাখবেন, রেডিও ঠিক করবেন, পরবর্তীতে আবার বেলরকে ফেরত দিয়ে দেবেন। এটি হচ্ছে বেইলমেন্ট। যিনি বেইলমেন্ট করতে দিচ্ছেন অর্থাৎ প্রপার্টিটি ডেলিভার করছেন, তিনি হচ্ছেন বেইলর। অর্থাৎ আমি যদি আমার রেডিওটি দিচ্ছি, আমি বেইলর। যিনি রেডিওটি রাখছেন ঠিক করার জন্য, তিনি বেইলি। যাকে ডেলিভার করা হচ্ছে তিনি বেইলি। একই রকম ঘটনা ঘটতে পারে। ধরা যাক আমার গাড়ির কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে, আমি সেটি গ্যারেজে ঠিক করতে দিলাম। আমি যে গ্যারেজে ঠিক করতে দিলাম, আমি হচ্ছি বেইলর। গ্যারেজের লোকজন তারা হচ্ছে বেইলি, এবং এটি একটি বেইলমেন্ট। অথবা আমার কোটের বোতাম ছিঁড়ে গেছে, আমি সেটি ঠিক করতে দিলাম, সেলাই করতে দিলাম। আমি যখন দিচ্ছি আমি বেইলর, দোকানে যাকে দিচ্ছি তিনি বেইলি, তিনি সেটি ঠিক করে আবার আমাকে ফেরত দেবেন। এটি হচ্ছে সহজ কথা বেইলমেন্ট। এখন আইনের ভাষায় দেখি। সেকশন 148 কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 বলা হচ্ছে, আ বেইলমেন্ট ইজ দ্য ডেলিভারি অফ গুডস বাই ওয়ান পার্সন টু অ্যানাদার ফর সাম পারপাস upon a contract that they shall, when the purpose is accomplished, be returned or otherwise disposed of according to the directions of the person delivering them. কি বলা হলো? Bailment is the delivery of goods by one person to another. আমি যে তাকে আমার গাড়িটি দিলাম for some purpose, ঠিক করার জন্য, upon a contract that they shall, কি চুক্তিতে? যে they shall, when the purpose is accomplished, যখন গাড়ি ঠিক করা হয়ে যাবে, be returned, আমাকে ফেরত দেওয়া হবে, অর আদারওয়াইজ ডিসপোজড অফ অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ দি পার্সন ডেলিভারিং দেম। অথবা আমি যদি অন্য কোনো নির্দেশ দেই, সেইভাবে সেটি তারা শেষ করে পৌঁছে দেবে। আমি হয়তো বললাম যে গাড়িটি আমাকে ফেরত দিতে হবে না, আমার একজন লোক আসবে, তাকে দিয়ে দেবেন বা অমুক জায়গায় পৌঁছে দেবেন, এভাবে তারা সেটি ফেরত দিয়ে দেবে। দ্য পার্সন ডেলিভারিং দ্য গুডস ইজ কল্ড দি বেইলর। আমি যে গাড়িটি দিচ্ছি আমি বেইলর। The person to whom they delivered is called the bailey. যাকে ডেলিভারি দেওয়া হলো সে গ্যারেজ, তারা হচ্ছে বেইলি। এক্সপ্লেনেশন কি বলা হচ্ছে? If a person already in possession of the goods of another contracts to hold them as bailey, he thereby becomes the bailey and the owner becomes the bailor of such goods, although they may not have been delivered by way of bailment. এখন ধরা যাক আমার গাড়িটি ইতিমধ্যে অন্য কোনো কারণে গ্যারেজেই ছিল। আমি তো গাড়িটি অন্য কোনো গ্যারেজে রেখেছিলাম। এখন আমার মনে হলো গাড়ি নষ্ট, ঠিক করতে হবে। তখন আমি তাকে বললাম, গাড়িটি আপনি রাখুন, 2 দিনের মধ্যে ঠিক করে আমাকে পাঠিয়ে দেবেন। এখানে কিন্তু আমি এক্স্যাক্টলি তাকে ডেলিভার করলাম না, তার তো ইতিমধ্যেই ছিল। তাহলে এটি কি বেইলমেন্ট হবে? বলা হচ্ছে এটিও বেইলমেন্ট হবে। যখন তার আগে থেকে তার দখলে আছে, তখন ডেলিভারি না করলেও, ডেলিভারি পার্ট 2 না হলেও, এই ব্যতিক্রমটি এক্ষেত্রেও বেইলমেন্ট ধরা হবে। এবং এক্ষেত্রেও তিনি তার সেই পারপাসটি, উদ্দেশ্যটি সার্ভ করার পর আমাকে সেটি ফেরত দেবেন, অথবা আমি যে ডিরেকশন দিব সেই অনুসারে কাজটি করবেন। তাহলে বেইলমেন্টে আমরা উপাদান কী কী পাচ্ছি? এলিমেন্টস। নাম্বার 1, সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ বেইলমেন্ট হতে হবে একটি বস্তুকে নিয়ে। এটি হতে হবে মুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি অর্থাৎ যেসব সম্পত্তি সরানো যায়, যেমন হচ্ছে একটি বাড়ি, এটি কিন্তু বেইলমেন্টের একটি সাবজেক্ট ম্যাটার বা বস্তু হতে পারে না। বাড়ি নিয়ে আমি কোনো বেইলমেন্ট করতে পারবো না, কিন্তু আমার গাড়ি বা অন্য জিনিসপত্র যে কোনো কিছু নিয়ে আমি এই বেইলমেন্ট করতে পারবো। 2, ডেলিভারি হতে হবে, আর সম্পত্তিটি পৌঁছে দিতে হবে, তাকে কাছে দিতে হবে। এই ডেলিভারি অ্যাকচুয়াল হতে পারে, ভার্চুয়াল হতে পারে। তবে এখানে কথা হচ্ছে ব্যতিক্রমে একটি ইতিমধ্যেই পড়লাম যে এমনও হতে পারে সেটি তার আগে থেকেই তার পজিশনে আছে, সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। 3, পারপাস, এটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। সেটি কীরকম? এই যে কোনো একটা আমার গাড়ি ঠিক করা, কোটের বোতাম ঠিক করে দেওয়া, অথবা যে পণ্য রেডিও দেওয়া হচ্ছে রেডিওটি মেরামত করে দেওয়া। 4, কন্ট্রাক্ট থাকতে হবে, যে একটি কন্ট্রাক্ট যে সে এই জন্য নিচ্ছে, এটি ঠিক করার পরে ফেরত দিয়ে দেবে।
5 যে কন্ট্রাক্ট প্রভিশন অফ রিটার্নিং দ্য গুডস, যে আলটিমেটলি কাজ শেষ হলে সেটি ফেরত দিয়ে দেবে। এখন এক্ষেত্রে আমরা পড়ছি যে বেইলর যিনি, অর্থাৎ আমি যে পণ্যটি তাকে দিলাম আমার কী দায়িত্ব থাকবে। নাম্বার 1, ডিউটি অফ ডিসক্লোজার। কিসের ডিসক্লোজার মানে কি? প্রকাশ করা, জানানো। আমার দায়িত্ব থাকবে আমি যে পণ্যটি তাকে দিচ্ছি, যে সাবজেক্ট ম্যাটার দিচ্ছি, সেটির কোনো ফল্ট আছে কি না, কোনো ম্যাটেরিয়াল কোনো খুঁত আছে কি না, বা এমন কোনো জিনিস থাকতে পারে যে তার জন্য ক্ষতিকর হতে পারে, সেটি তাকে জানানো। ধরা যাক আমি একজনকে আমার ঘোড়াটি দিলাম, হয়তো ঘোড়াটি তাকে ভাড়া দিলাম, সে কিছুদিন তিনি ঘোড়াটি রাখবেন, ব্যবহার করবেন, পরে ফেরত দিয়ে দেবেন। ব্যাপার হচ্ছে ঘোড়াটি খুবই তেজি এবং রুক্ষ প্রকৃতির। তাকে যখন ঘোড়াটি দিলাম তাকে বলিনি, তিনি স্বাভাবিকভাবে ঘোড়াতে উঠলেন এবং ঘোড়াটি তাকে লাফ দিয়ে ফেলে দিল, তিনি আহত হলেন। এক্ষেত্রে আমাকে দায়িত্ব ছিল তাকে আগে থেকে জানানো যে ঘোড়াটি এরকম প্রকৃতির। এরকম অন্য যে কোনো বস্তুর ক্ষেত্রে আমি হয়তো তাকে এমন একটি পণ্য দিলাম যেখানে ক্ষতিকর রাসায়নিক পদার্থ আছে, তিনি তা জানতেন না, তো আমার দায়িত্ব এটি ডিসক্লোজ করা। 2, ডিউটি টু অফ রিপেমেন্ট অফ নেসেসারি এক্সপেন্সেস। এমন হতে পারে, ধরা যাক যে যে বেলমেন্টটি করা হচ্ছে সেটি গ্র্যাটুইশাস, অর্থাৎ এর জন্য কোনো পেমেন্ট নেওয়া হচ্ছে না। আমি তাকে দিলাম যে আমার এই বইটি আপনি কিছুদিন এখন ব্যবহার করবেন, পরে ফেরত দিয়ে দেবেন, আমি কোনো টাকা নিচ্ছি না। এটি কী হবে তাহলে? গ্র্যাটুইশাস। বা অন্য যে কোনো পণ্যের ক্ষেত্রেই আমি দিতে পারি কিছু ব্যবহার করার জন্য, কিন্তু তাও একটা উদ্দেশ্যে বেলমেন্ট ঠাকুর শর্ত পূরণ করার জন্য। আমি কিন্তু লক্ষ্য করেছি বেলমেন্টের শর্তের মধ্যে কোথাও কনসিডারেশন ছিল না এক্স্যাক্টলি। আর যদি কনসিডারেশন নাও থাকে সেখানেও কিন্তু বেলমেন্ট হবে, সেক্ষেত্রে গ্র্যাটুইশাস বেলমেন্ট হবে। তো এক্ষেত্রে কিন্তু এমন হলো যে সেটি ব্যবহার করতে গিয়ে বা তার সেই উদ্দেশ্য পূরণ করতে গিয়ে তার কিছু খরচ হলো। তো যে তিনি আমার বন্ধু মানুষ, আমি তাকে বস্তু দিচ্ছি যেটা ঠিক করে দিতে হবে, কিন্তু এবং তিনি বলেছেন তিনি কোনো টাকা নেবেন না, তাহলে এটি গ্র্যাটুইশাস। কিন্তু সেটি করতে গিয়ে তার কিছু খরচ হলো, তিনি মেরামতের জন্য টাকা নিচ্ছেন না, কিন্তু সেটি আনা নেওয়া করতে, বন্ধ এক্সট্রা যে যন্ত্রপাতি লাগাতে সেটিতে তার যে খরচটা হলো, এই নেসেসারি এক্সপেন্সটা কিন্তু আমাকেই বহন করতে হবে, অথচ ইতিমধ্যে কোনো টাকা নিচ্ছেন না তার মূল কাজটির জন্য। 3, ডিউটি টু ইনডেমনিফাই দি বরোয়ার। এমন হতে পারে ধার নিয়েছেন, তার অন্য কোনো সমস্যা পড়ে, সেক্ষেত্রে তাকে আমার ইনডেমনিফাই করতে হবে যাতে ওই লসটিতে তিনি না পড়েন। টু ইনডেমনিফাই দ্য বেইলি। একই ডিউটি টু রিসিভ ব্যাক দি গুডস পেইড। যে পণ্যটি আমি তাকে বেলমেন্টে দিয়েছি সেটি ফেরত নেওয়ার দায়িত্ব কিন্তু আমার। অর্থাৎ আমি দেখা গেল আমি দর্জিকে দিলাম আমার কোট সেলাই করতে, সেলাই করেছে, আমি তারপরে কোট নিচ্ছি না, বা আমি গ্যারেজে গাড়ি মেরামত করতে দিয়েছি, মেরামত করেছে, আমি গাড়ি ফেরত নিচ্ছি না। এখানে তাদের কিন্তু একটা স্থানের অপচয় হচ্ছে, তাদের সেখানে অন্য কোথাও গাড়ি রাখতে পারছে না, রাখতে হচ্ছে, আমার গাড়িটি ফেরত নিচ্ছি না, তারা তো কিন্তু একটা প্রবলেমে পড়েছে। এই জন্য যে লসটা হবে সেই লসের ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। ডিউটি টু কম্পেনসেট দ্য বেইলি। এই যে এরকম কোনো ক্ষেত্রে তার যে কোনো লস হয় বা আমি যে কোনো একটা তথ্য ডিসক্লোজ না করি, সেখানে তার কোনো লসের সম্মুখে পড়ে, সময় মতো আমি মাল না করে তার যে কোনো লসের সম্মুখে পড়ে, এক্ষেত্রে তাদের যে ক্ষতি হবে ক্ষতিপূরণ আমাকে দিতে হবে, অর্থাৎ বেইলরকে। 15টি 4 দিচ্ছি। আবার রাইটস অফ বেইলর, আমার কিছু অধিকারও আছে, যে আমি যেটাকে বেলমেন্ট দিচ্ছি এখানে আমার কী কী অধিকার আছে। 1, কম্পেনসেশন ফর নন ডেলিভারি অফ গুডস অ্যাট প্রপার টাইম। অর্থাৎ যে গুডস পণ্যটি আমি দিয়েছি সেই সময় মতো আমাকে ফেরত না দেওয়া হয়। ধরা যাক আমি দিলাম যে আমি ঈদের সময় আমার এই পাঞ্জাবিটি লাগবে, আমি দর্জিকে দিলাম আগে পাঞ্জাবিটি এভাবে ঠিকঠাক করে দেবেন, বানিয়ে দেবেন, আমি যেন ঈদের আগে পাই। তিনি আমাকে ঈদের আগে দিলেন না, তাহলে আমি কিন্তু ঈদের ছুটি পড়তে পারলাম না। এই যে প্রপার টাইমে তিনি আমাকে ডেলিভারি করলেন না, অন্য কোনো কাজেও হতে পারে, আমার একটি স্যুট প্রয়োজন, এটি অফিসিয়াল মিটিংয়ের জন্য, একটি কাজের জন্য আমার এই পণ্যটি ব্যবহার করা প্রয়োজন, আমার এই পণ্যটি এভাবে এই গাড়িটি প্রয়োজন, অমুক সময় আমার অমুক জায়গায় যেতে হবে। যদি সময় না দেন আমি যে ক্ষতির মুখে পড়তে পারি, সেই ক্ষতির কম্পেনসেশন কিন্তু তারা আমাকে দিতে হবে, সেটি পাওয়ার রাইট আমার আছে। 2, টার্মিনেট দ্য বেইলমেন্ট। আমি ইচ্ছা করলে এই বেইলমেন্টটি যে কোনো মুহূর্তে বাতিল করে দিতে পারি, যে অর্থাৎ আমি যিনি বেইলি, আমি যিনি পণ্যটি দিচ্ছি, আমি ইচ্ছা বাতিল করে দিতে পারি। কোন ক্ষেত্রে পারি? যেমন ধরা যাক আমি যে পণ্যটি দিয়েছি আমি তাকে বলেছি ঠিক এই কাজে ব্যবহার করতে, তিনি সেটি বাদে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। ধরা যাক আমি তাকে একটি গাড়ি দিয়েছি গাড়িটি মেরামত করে দেওয়ার জন্য, দেখা গেল গাড়িটি মেরামত করার পর তিনি সেটি নিয়ে লং ড্রাইভে চলে গেছে, বা তিনি সেটি ভাড়ায় খাটাচ্ছেন, অন্য কাজে রেন্টে গাড়ি দিচ্ছে। এটি কিন্তু আমার উদ্দেশ্য ছিল না, পারপাস ছিল না। তিনি যে আমার অনুমোদিত করে একটা কাজ করছেন
সেই বেলমেন্টের সাবজেক্ট ম্যাটারটি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমার পূর্ণ রাইট আছে বেলমেন্টটি বাতিল করে দেওয়ার। ডিমান্ড রিটার্ন অফ গুডস, আমি কিন্তু আমার পণ্যটি ফেরত চাইতে পারি যে কোনো সময়। এই যে এই ধরনের কোনো ক্ষেত্রে যদি দেখি যে চিনি অন্যভাবে ব্যবহার করছেন, আমি কিন্তু বেলমেন্ট বাতিল করে দেবো এবং বলবো আমার পণ্যটি সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিতে। 4. ক্লেম কম্পেনসেশন, এই ধরনের কোনো ক্ষেত্রে কিন্তু আমি তার কাছ থেকে কম্পেনসেশন দাবি করতে পারি। বেইলিও যেমন আমার কাছ থেকে কম্পেনসেশন দাবি করতে পারে, আমিও সে যদি আমার পণ্য নেওয়ার পরে সেটি সঠিক যত্ন না নেয়, আমার যে গাড়িটি দিলাম গাড়িটা দেখা গেলেও সে তার যে ডিউটি অফ কেয়ার যথেষ্ট পরিমাণ যত্ন নেয়নি, তার অবহেলার কারণে সেটা কোনো দাগ পড়লো, স্ক্র্যাচ পড়লো, অন্য কোনো ক্ষতির সম্মুখীন হলো, সে আমার দেয়া ঘোড়াটিকে ঠিকমতো খাবার না দেয়, সেটি অসুস্থ হয়ে গেল, এখানে যে ক্ষতিটা হবে তার কম্পেনসেশন কিন্তু আমি তার কাছ থেকে আদায় করব। ক্লেম রিটার্ন অফ গুডস, যেটা আগে বলা হয়েছে তার কাছ থেকে আমি পণ্যটি কিন্তু ফেরত দাবি করতে পারি। ক্লেম এনি ইনক্রিজ অর প্রফিট, আবার এমনও হতে পারে যে আমি দেখেছি পণ্যটি দিয়েছি, সেটির ক্ষেত্রে যে একটি নির্দিষ্ট লাভ উঠে এসেছে সেই সময় যতক্ষণ তার কাছে ছিল, লাভটিও কিন্তু আমার পাওনা বা প্রাপ্য। আবার যাকে আমি দিচ্ছি পণ্যটি, যে বেইলি, তারও কিন্তু কিছু রাইট আছে, অধিকার আছে। কি কি? প্রথমত পার্টিকুলার লিয়েন। লিয়েন কি? লিয়েন হচ্ছে, ধরা যাক আমি তাকে আমার গাড়ি ঠিক করতে দিয়েছি, এখন ঠিক করার পরে আমি তাকে পেমেন্ট করছি না, টাকা দিচ্ছি না, সেখানে তার অধিকার আছে গাড়িটি যতক্ষণ আমি টাকা দিচ্ছি না, পেমেন্ট করছি না, ততক্ষণ আটকে রাখার। এটিকেই বলা হচ্ছে লিয়েন। অর্থাৎ যতক্ষণ পেমেন্ট না করা হচ্ছে ততক্ষণ সে সেই পার্টিকুলার পণ্যটি বা গুডসটি সে আটকে রাখতে পারবে, তাই অধিকারটি বলা হচ্ছে লিয়েন। এটি হচ্ছে পার্টিকুলার লিয়েন। 2তে বলছে জেনারেল লিয়েন। অর্থাৎ জেনারেল লিয়েনের পার্থক্য কী? এখানে জেনারেল লিয়েনে যে পণ্য দেওয়া হচ্ছে সেটিই না, অন্য যে কোনো পণ্য আটকে রাখা যায়, এখানে এটি বলা হচ্ছে জেনারেল লিয়েন। অর্থাৎ পার্টিকুলার লিয়েনের চেয়ে জেনারেল লিয়েনের স্কোপ অনেক বেশি প্রশস্ত। জেনারেল লিয়েন কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র অল্প কিছু ক্ষেত্রে, যেমন ব্যাংকার বা অ্যাটর্নি জেনারেল, এই ধরনের ক্ষেত্রে এই জেনারেল লিয়েন অ্যাপ্লিকেবল, যেখানে তারা একটি বস্তুর জন্য বা একটি নির্দিষ্ট ইয়ের জন্য যে পেমেন্ট না করা হলে অন্য যেগুলো তার কাছে আছে সেগুলো আটকে রাখতে পারেন। 3. ডেলিভারি অফ গুডস টু ওয়ান অফ সেভারাল জয়েন্ট বেইলর্স। এমন যদি হয় যে বেইলর যিনি দিচ্ছেন তারা একত্রে কয়েকজন সেটার মালিক বা কয়েকজন একত্রে দিলেন, জয়েন্ট বেইলর, আমরা 3 ভাই একত্রে একটি পণ্য দিলাম তাকে ঠিক করতে বা একটি কিছু, সেক্ষেত্রে তিনি আমাদের যে কোনো একজনের কাছে ফেরত দিলে কিন্তু তিনি দায়মুক্ত হয়ে যাবেন। তবে এমন হতে পারে যে আমরা তাকে বলে দিলাম যে যদি আমরা 3 জন একত্রে না আসি তাহলে ফেরত দেবেন না, বা একত্রে 2 জন না আসে ফেরত দেবেন না, সেক্ষেত্রে তাই সেটিকে মানতে হবে। যদি এমন কোনো নির্দেশনা দেওয়া না থাকে তাহলে সাধারণ ক্ষেত্রে যে কোনো একজনের কাছে ফেরত দিলেই দায়মুক্ত হয়ে যাবেন, পরবর্তী বাকি জিনিস দাবি করতে পারবে না যে আমাদের কেন ফেরত দেওয়া হয়নি বা আমরা তো পাইনি ইত্যাদি। তার অধিকারটি আছে যে কোনো একজনের কাছে ফেরত দেওয়ার, যদি না অন্য কোনো নির্দেশ না থাকে। ডেলিভারি অফ গুডস টু বেইলর উইদাউট টাইটেল। এমন হতে পারে আমি যে তাকে পণ্যটি দিয়েছি, আমি বেইলর, আমি সেই পণ্যটির মালিক না, আমার টাইটেল বা মালিকানা সত্ত্ব নেই, এটি অন্য একজনের পণ্য, কিন্তু আমি সেটি কোনোভাবে নিয়েছি যেভাবেই হোক এবং তাকে দিয়েছি। বেইলি কিন্তু আমাকে ফেরত দিলেই তার দায় শেষ, তাকে তো কোনো দায় নেই যে এটিকে সেই পণ্যের যে অরিজিনাল মালিক তার কাছে নিয়ে ফেরত দিতে হবে, তার যিনি অরিজিনাল টাইটেল হোল্ডার তার কাছে ফেরত দিতে হবে, এরকম কোনো দায় কিন্তু তার নেই। তার অধিকার আছে আমাকে ফেরত দেওয়া মাত্র তার এখানে দায়িত্ব শেষ। ড্যামেজেস ফর নন ডিসক্লোজার অফ দি ফল্টস ইন দি গুডস পেইড, যেটা আমরা আগেই বললাম যে বেইলর যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য না জানায় এবং সেটির কারণে বেইলি কোনো ক্ষতির সম্মুখীন হন, তার অধিকার আছে আমার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার। পেমেন্ট ফর নেসেসারি এক্সপেন্সেস, আবার এমন হতে পারে যেটি গ্র্যাটুইশাস বেইল, যেখানে কোনো টাকা পয়সা পাবেন না তিনি, কিন্তু তার বিভিন্ন খরচ হচ্ছে এই কাজটি করতে গিয়ে, সেই খরচটার জন্য তিনি কিন্তু পেমেন্ট পাবেন। ইন্ডেমনিটি বাই দি বেইলর, সমস্যায় পড়লে সেক্ষেত্রে কিন্তু তাকে ইন্ডেমনিফাই করতে হবে। কম্পেনসেশন ফর সেফ কাস্টডি, এমন যদি আমি পণ্যটি ফেরত নিচ্ছি না, বেইলর ফেরত নিচ্ছে না, তখন তার কাছে পণ্যটি রাখতে হচ্ছে, এই কারণে যে ক্ষতি হচ্ছে তার লসটা হচ্ছে, সেই জন্য এই সেফ কাস্টডি দিতে সেই জন্য তিনি কম্পেনসেশন পাবেন। ডিউটিজ অফ বেইলি, তবে বেইলিরও কিছু দায়িত্ব আছে। কী কী? গুরুত্বপূর্ণ 1 নম্বর ডিউটি অফ কেয়ার, তাকে যে পণ্যটি দেওয়া হয়েছে সেটি যত্নের সঙ্গে রাখতে হবে। কীরকম যত্ন? বলা হয়েছে তিনি নিজের পণ্য হলে সাধারণ একজন বুদ্ধিমান মানুষ তার নিজের একটি বস্তুকে, তার নিজের গাড়িকে যেভাবে যত্নে রাখতেন, খেয়াল রাখতেন, নিজের ঘোড়াকে, নিজের একটি রেডিও হলে যেভাবে যত্নে রাখতেন, ঠিক সেভাবেই এই পণ্যটি রাখতে হবে, সেটি হচ্ছে তার ডিউটি অফ কেয়ার।
যদি না করা হয়, ঠিক কোনো নেগলিজেন্স হয়, অবহেলা হয় এবং সেটি ক্ষতি হয় সেটির, তাহলে কিন্তু তাকে ক্ষতিপূরণ দিতে হবে। 2. ইউজিং দ্য গুডস অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস অফ দি বেলমেন্ট। যে শর্ত দেওয়া হচ্ছে বেলমেন্টের, যেভাবে ব্যবহার করার সেভাবেই ব্যবহার করতে হবে। আমি তাকে একটি ঘোড়া ভাড়া দিলাম, আমি তাকে একটি গাড়ি ভাড়া দিলাম ঢাকা থেকে চিটাগং যাওয়ার জন্য। তিনি গাড়িটি নিয়ে রাজশাহী চলে গেলেন। যাওয়ার পথে গাড়িটি দুর্ঘটনায় পড়লো। এর দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তার, ক্ষতিপূরণ তাকে দিতে হবে। যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্তই তাকে পালন করতে হবে। নো মিক্সচার উইদাউট বেলার্স কনসেন্ট। এমনও হতে পারে যে পণ্যটি দিয়েছি, হয়তো একটি খাদ্যশস্য, সেটি তিনি তার নিজের পণ্যের সঙ্গে মেশাতে পারবেন না। ধরা যাক আমি দিলাম তাকে বা তুলা দিলাম তাকে তুলার রাখা হচ্ছে তার কাছে, তিনি সেটি তার নিজের তুলার গাঁটটির সঙ্গে মিশিয়ে ফেললেন। এক্ষেত্রে যদিও আমার তুলাগুলো দাগান্বিত করা ছিল বা আমার সিল মারা ছিল, তাহলে সেগুলো হয়তো আলাদা করা সম্ভব হবে। যদি আলাদা করা সম্ভব হয়ও, সেক্ষেত্রেও আলাদা করার জন্য যে পরিশ্রমটা হবে বা খরচটা হবে, সেটি কিন্তু তাকে আমার দিতে হবে। আর এমন যদি হয় যেটি আলাদা করা সম্ভবই না, অর্থাৎ দেখা যাক আমি তাকে আটা রাখতে দিলাম, সাদা আটা, নিশ্চয়ই তার লাল আটার সঙ্গে মিশিয়ে ফেললেন, এটা তো এখন আলাদা করা সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু তাকে পুরো খরচটা বহন করতে হবে। অর্থাৎ তিনি আমার অনুমতি ছাড়া, এই বেইলের অনুমতি ছাড়া বেইলারের পণ্য বেরিতে নিজের পণ্যের সঙ্গে মিশিয়ে ফেলতে পারবেন না। 4. ডিউটি অফ রিটার্ন অফ গুডস। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি যে পণ্যটি নিয়েছেন সেটি তাকে সময় মতো ফেরত দিতে হবে। 5. ডিউটি টু ডেলিভার এনি ইনক্রিজ আর প্রফিট। আর এমন যদি হয় পণ্যটি তাকে রাখার সময় কোনো বৃদ্ধি পেয়েছে বা সেটি কোনো লাভ এসেছে, সেটিও তাকে ফেরত দিতে হবে। এই ছিল বেলমেন্টের গুরুত্বপূর্ণ অংশ। পরের ক্লাসে আমরা বেলমেন্টের আরও অন্যান্য জিনিস এবং এজেন্সি সম্পর্কে জানব। ক্লাস এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।